আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল ফ্ল্যাগ অফ জাস্টিসে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। দর্শক, এই তো কদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। যেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পশ্চিমবঙ্গের সরকার গঠন করে এবং সেখানকার বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার শপথ গ্রহণের দিনটি ছিল গত 9 মে। দর্শক, ভালো করে লক্ষ্য করবেন যে এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় আহরণের পরেই একটা খুবই আলোড়ন সৃষ্টিকারী বলবো যে সমালোচিত একটা সিদ্ধান্ত নিয়েছেন। তার সরকার থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে যে মুসলিমরা সেখানে পশু কোরবানি দিতে পারবে না। এটা এক কথা বললে এরকম দায়। আর যদি শর্তের কথা বলি তাহলে শর্ত হলো যে অবশ্যই কোনো পশু কোরবানি দিতে গেলে, বিশেষ করে গরুর ক্ষেত্রে, এই গরুর বয়স 15 বছর হতে হবে, এটাকে অসুস্থ হতে হবে, এটার প্রজনন ক্ষমতা যখন আর থাকবে না এরকম একটা মুহূর্তে, অথবা বিকলাঙ্গ এই টাইপের কোনো পশু হলে সেটাকে কোরবানি দেওয়া যাবে। এই তো গেল তাদের ক্ষমতায় এসেই সাম্প্রদায়িক একটা সিদ্ধান্তের কথা তারা জানিয়েছে। এটি আসলেই একটা আতঙ্কের ব্যাপার। ভারতের যে গণতান্ত্রিক রাজনীতির যে চরিত্র, অসাম্প্রদায়িক এবং অহিংস যে রাজনীতি, সেই চরিত্র বোধহয় এখন আর ভারতের রাজনীতিতে নেই। আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করে আসছি। আমার ছোটবেলা থেকে যদি বলি তাহলে আসলে ভারতকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই আমি দেখে এসেছি। আপনাদেরও নিশ্চয়ই সেটা মনে আছে। বিশেষ করে দীর্ঘ সময় ভারতীয় জাতীয় কংগ্রেস যখন ক্ষমতায় ছিল দীর্ঘদিন, তখন ভারতের মতো একটা দেশ যেখানে বহু জাতিগোষ্ঠী এবং ধর্মের মানুষের, সেখানে মোটামুটি একটা অসাম্প্রদায়িক চরিত্রের রাজনীতি আমরা দেখেছি। তারা সেখানে মিলেমিশে ভিন্ন মতের মানুষ সবাই মিলে একত্রে বসবাস করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি যখন প্রথম ক্ষমতায় আসে, যদি আমার ভুল না হয় সেটি 2014 সালে হবে, তখন থেকেই ভারতের রাজনীতিতে একরকম উগ্র পন্থার আমরা জয় জয়কার দেখছি। এবং সর্বত্রই বিজেপি ক্ষমতায় আসার পর আপনারা খবরগুলো দেখে থাকবেন যে অনেক মুসলিমকে বাধ্য করা হয়েছে জয় শ্রীরাম বলানোর জন্য, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মুসলিমদেরকে নামাজ পড়ার অপরাধে, নামাজরত অবস্থায় তাদের উপর নানা রকম পুলিশি নির্যাতন করা হয়েছে। এছাড়া গরুর মাংস ফ্রিজে থাকার অপরাধে বা সঙ্গে থাকার অপরাধে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে। এরকম বহু ঘটনা আছে। আর সেই গুজরাটের যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলবো, সেটি তো আপনাদের জানা আছে। সেখানে হাজার হাজার মুসলিম সেই দাঙ্গায় নিহত হয়। এবং এটি হয়েছিল মূলত আজকের যে প্রধানমন্ত্রী, উগ্র হিন্দুত্ববাদী মতবাদের যে দল বিজেপির, সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নেতৃত্বেই গুজরাটের এই ভয়াবহ দাঙ্গাটি সংঘটিত হয়েছিল বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তো দর্শক, এগুলো তো গেল অতীতের কথা। আমি বর্তমান নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। পশ্চিমবঙ্গে রাজনীতিতেও আমরা বামপন্থী এবং সেকুলার রাজনীতির জয় জয়কার দেখেছি। একসময় এই রাজ্যটিতে বামরা রাজত্ব করেছে এবং তারপরেই আমরা দেখেছি যে সেখানে তৃণমূল কংগ্রেস, আজকের যে মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, তারা সরকার গ্রহণ করেছে এবং তারাও প্রায় 3 টার্ম ক্ষমতায় থাকার পর হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর মতো উগ্রপন্থী রাজনীতিবিদরা, যারা ধর্মকে নানাভাবে ব্যবহার করে জনমতকে উস্কে দেওয়ার মাধ্যমে, সংখ্যালঘুদের উপর নানা রকম দমন পীড়নের মাধ্যমে সে দেশের বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মতামতকে পক্ষে নেওয়ার নানা রকম পায়তারা করে আসছে। নির্বাচনের আগেই শুভেন্দু গংরা ঘোষণা দিয়ে রেখেছে যে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলে বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত আছে সেই সীমান্তের তারা কাঁটাতারের বেড়া দেবে। এটি আন্তর্জাতিক আইনের একটি সুস্পষ্ট লঙ্ঘন।
তো সব মিলিয়েই তারা যখন ক্ষমতায় অধিষ্ঠিত, তখন আমরা দেখতে পাচ্ছি তাদের নানা রকম সাম্প্রদায়িক সিদ্ধান্ত। গত শুক্রবার পশ্চিমবঙ্গের রাজাবাজারের একটি মসজিদে নামাজ পড়ার সময় মসজিদের ভিতর এবং আঙিনায় জায়গা না হয় তারা রাস্তায় দাঁড়িয়ে পড়ে নামাজের জন্য, এবং সেখানেও তাদের উপর শুভেন্দু গংরা পুলিশের মাধ্যমে মুসলিম ভাইদের উপর নানা রকম নিপীড়ন নির্যাতন করে। চমৎকার ব্যাপার সেটা হলো যে শুভেন্দু বাবুরা গোহত্যা নিষিদ্ধ করেছে, এটি শুধুমাত্র স্রেফ একটি রাজনৈতিক কারণে, সাম্প্রদায়িক কারণ এবং ভোট পাওয়ার চিন্তা থেকেই, সেটা স্পষ্ট। এবং তারা এই যে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা, সেই পরিকল্পনায় তারা আপাত দৃষ্টিতে সফল। কিন্তু লক্ষ্য করবেন যে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভিডিও চলে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিদ্ধান্তের কারণে সেখানকার মুসলিমরা যেমন মনক্ষুণ্ণ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, পাশাপাশি হিন্দু ধর্মের অনেক বড় জনগোষ্ঠীও এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে গেছে, এবং তারা বলেছে যে এটি একটি সাম্প্রদায়িক এবং অন্যায্য সিদ্ধান্ত। বিশেষ করে যারা সে দেশে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে, সেই সব ব্যবসায়ীরা পড়েছে অত্যন্ত বেকায়দার মধ্যে। তারা বলছে যে শুভেন্দুদের এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মানি না। তাদের এই সিদ্ধান্তের কারণে মুসলিমরা সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা যে কেনাকাটা করবে, গরু কিনবে, তারা সেই কেনাকাটায় ভয় পাচ্ছে। সে কারণে সেখানে ব্যাপকভাবে গরু কেনার হার কমে গেছে, এবং সেখানকার গরু ব্যবসায়ী অত্যন্ত বেকায়দায় পড়ে গেছে। এবং সেই ক্ষোভ ঝাড়তে যে আমি দেখেছি দু একজন মহিলা যারা এরকম ভাষাও কথা বলেছে, শুভেন্দু তুই ক্ষমতায় বসে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছিস, আমরা লোন করে ধার কর্জা করে ব্যবসা করি, এখন যদি আমরা গরু বিক্রি করতে না পারি তাহলে বিক্রি করব কখন? মুসলিমরা তো গরু কিনছে না, তাহলে তুই আমাদের গরু কেন? এরকম তির্যক ভাষায় কথা বলতেও দেখা যাচ্ছে এই বিভিন্ন ভিডিওতে। এবং আরো লক্ষ্য করেছি যে বিজেপির এক মহিলা বিধায়ক, তিনি বলছেন যে গরু বিক্রি করতে হলে অবশ্যই গরুর নিবন্ধন সার্টিফিকেট লাগবে এবং তার বয়স 15 বছর হতে হবে। কি অবাক করা কাণ্ড! যে দেশের মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থা এখনো বিশ্বের উল্লেখযোগ্য খারাপ দেশগুলোর মধ্যে অন্যতম, সেই দেশের একটি প্রদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে গরু বিক্রি করতে গেলে অবশ্যই গরুর বার্থ সার্টিফিকেট লাগবে। ভাবা যায়? কি অবাক করা সিদ্ধান্ত সে দেশের সরকারের। দর্শক, 2026 সালের যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এটি শুধুমাত্র একটি দলের বিজয় ছিল না, বরং এটি ছিল বাংলার বহুত্ববাদী এবং বৈচিত্র্যময় যে রাজনৈতিক সামাজিক চরিত্র, তার এক গভীর সংকটের মুহূর্ত। 207টি আসনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে ক্ষমতা আহরণ করে, ফলে 15 বছরের তৃণমূলের শাসনের অবসান হয়। দর্শক, এই পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে এক পরিকল্পিত মেরুকরণ, একটি ষড়যন্ত্র এবং বিদ্বেষের রাজনীতি, যার কেন্দ্রে ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার অনুসারীরা। একসময় পশ্চিমবঙ্গে রাজনীতি শ্রেণী সংগ্রাম এবং আদর্শিক রাজনীতির জন্য পরিচিত ছিল, কিন্তু 2026 সালের নির্বাচনে সেখানে প্রধান উপজীব্য বিষয় হয়ে উঠেছে সাম্প্রদায়িক বা ধর্মীয় পরিচয়। একসময় ইফতার পার্টিগুলোতে নিয়মিত হাজিরা দিতেন এই শুভেন্দু অধিকারী। তিনি গত নির্বাচনে এক অগ্নিমূর্তিতে অবতীর্ণ হন। নির্বাচনের প্রচার পর্বগুলোতে তার মন্তব্যগুলো ছিল অত্যন্ত আক্রমণাত্মক, সাম্প্রদায়িক এবং সরাসরি সংখ্যালঘু বিরোধী। এবং তিনি জনসমক্ষে ঘোষণা দিয়ে বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে তৃণমূলের বিধায়ক, বিশেষ করে যারা সংখ্যালঘু, তাদেরকে টেনে রাস্তায় নামানো হবে। কি আশ্চর্য রাজনৈতিক বক্তব্য, শিষ্টাচার বহির্ভূত। কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলিম, এই আদর্শকে চ্যালেঞ্জ জানিয়ে রাজপথে জায়গা করে নেয় হিন্দু হিন্দু ভাই ভাই। শুভেন্দু অধিকারীর এই অবস্থান এবং সংখ্যালঘু বিরোধী নানা বক্তব্যগুলো বাংলার সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেয়ালে এক ধরনের ফাটল ধরায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উন্নয়ন বা শিক্ষার চেয়ে ঘৃণা রাজনীতি বিজেপির জয়ের অন্যতম নিয়ামক হয়ে দাঁড়িয়েছিল এই নির্বাচনে। দর্শক, এই নির্বাচনের আরেকটি চমকপ্রদ
তথ্য আপনাদেরকে দিতেই হচ্ছে, সেটি হলো যে এই নির্বাচনে প্রায় 1 কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। স্পেশাল ইনসেনটিভ রিভিশন বা এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 90 লক্ষ বা 9 মিলিয়ন মানুষের নাম রাখা হয় এই তালিকায়, এবং শেষ পর্যন্ত 2.7 মিলিয়ন মানুষের বা ভোটারের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। অভিযোগ উঠেছে যে এআই চালিত এই সফটওয়্যারের মাধ্যমে বেছে বেছে মুসলিম, অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী এবং দরিদ্রদেরকেই লক্ষ্য করা হয়েছিল। এটি ছিল কেন্দ্রে চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত। কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার আছে, সুতরাং তাদের পক্ষে এটি বাস্তবায়ন করা খুবই সহজ ছিল। দর্শক, অনেক নির্বাচনী এলাকায় দেখা গেছে যে নির্বাচনী ফলাফলে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে সেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল। এই ভোটাধিকার হরণ কেবল একটি রাজনৈতিক পরাজয় নয়, বরং গণতন্ত্রের মেরুদণ্ডে এটি একটি চরম আঘাত, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নির্বাচনকে নোংরা এবং কলঙ্কিত হিসাবে আখ্যায়িত করতে বাধ্য করেছে। পশ্চিমবঙ্গে বিজেপির এই নির্বাচনে জয়ের পিছনে সে দেশের আরএসএস বা রাষ্ট্রীয় সেবক সংঘের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। তারা গত 1 দশকে বাংলার যে সামাজিক মনস্তত্ত্ব সেটিকে বদলে দিয়েছে। বামপন্থী আদর্শের জায়গা দখল করে নিয়েছে ধর্মীয় পরিচয়। রামনবমীর মতো উৎসবগুলোকে তারা শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করেছে, যেখানে 1 কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করবে বলে বিজেপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। এই উৎসবের আড়ালে ধর্মীয় মেরুকরণকে এমন এক স্তরে নিয়ে যাওয়া হয়েছে যে প্রতিবেশীরা আজ একে অপরকে সন্দেহের চোখে দেখছে। তবে দর্শক, এই নির্বাচনে কেবলমাত্র বিজেপি নয়, বরং তৃণমূল কংগ্রেসও সাম্প্রদায়িকতার পথে হাঁটতে বাধ্য হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেমন জগন্নাথ মন্দিরের প্রতিরূপ তৈরির জন্য 250 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছিল, তেমনি বিজেপির শুভেন্দু অধিকারীও তার এলাকায় রাম মন্দির নির্মাণের জন্য ঘোষণা দিয়ে রেখেছিল। এই ধর্মীয় দড়ি টানাটানির খেলায় শিক্ষা, উন্নয়ন এবং কর্মসংস্থানের মতো ধর্মীয় ইস্যুগুলো সম্পূর্ণ চাপা পড়ে যায়। 2026 সালের এই নির্বাচনের জয় কেবল শুভেন্দু অধিকারী গঙ্গের জয় নয়, বরং এটি বাংলার অসাম্প্রদায়িক চেতনার এক অগ্নি পরীক্ষা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এখন পশ্চিম বাংলায় ক্ষমতাসীন, কিন্তু যে ঘৃণার বিষবাষ্প সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে দেওয়া হয়েছে তা বাংলার মানবিক ঐতিহ্যকে এক সংকটের মুখে ফেলে দিয়েছে। বাংলার মাটি অনেক ঝড় দেখেছে, কিন্তু এই নির্বাচনের ক্ষত সারতে কত সময় লাগবে সেটি কেবল সময়ই বলে দিতে পারে। গণতন্ত্রের প্রকৃত জয় কেবল ভোটে নয়, বরং সহাবস্থান এবং মানবিকতা রক্ষায়, যা আজ বাংলার মাটিতে সবচেয়ে হুমকির মুখে। দর্শক, শেষে বলি, মহাত্মা গান্ধীর সেই অহিংস এবং অসাম্প্রদায়িক ভারত, সেই ভারতের যে রাজনৈতিক চরিত্র সেটি আজ আর নাই। মহাত্মা গান্ধীর সেই অহিংস এবং অসাম্প্রদায়িক ভারতে এখন গোহত্যার অপরাধে মানুষ হত্যা করা হয়। এটি খুবই আতঙ্কের এবং সে দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত হুমকির একটি লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, পশ্চিমবঙ্গের এই রাজনীতির যে চরিত্র বদল সেটিকে আপনারা কিভাবে দেখেন তা কমেন্টে বলে আপনার মূল্যবান মতামত দেবেন।